সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। ম্যাথমেটিক্স ওয়ার্ল্ড 360 চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আলোচনা করব এইচএসসি জিওলজি চ্যাপ্টার 11। আজকের এই পর্বে আমি বেসিক কিছু বিষয় আলোচনা করব। এর মধ্যে ইতিহাস থাকবে। এরপরে এখানে এই চ্যাপ্টার আলোচনা করতে গিয়ে কিছু খুবই ক্রিটিক্যাল এবং জটিল শব্দ রয়েছে, সেই শব্দগুলোকে একটু সহজ করে বোঝাবো যাতে করে তোমরা এই চ্যাপ্টারটা খুব সহজে বুঝতে পারো। তাহলে এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমি একটু সাময়িকভাবে বলে রাখি যে তোমাদের এই চ্যাপ্টারটা থেকে মূলত প্রত্যেক বছরেই প্রশ্ন হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, তাই তোমাদেরকে অবশ্যই সিনসিয়ারলি এবং নিজের থেকে এবং ভালোভাবে এবং যত্ন সহকারে পড়তে হবে। প্রত্যেকটা টপিকস খুবই গুরুত্বপূর্ণ তাই বলবো। এবং যারা মেডিকেলে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছো তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে খুব যত্ন সহকারে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখবা। তাহলে এই আলোচনাটা শুরু করার আগে সর্বপ্রথম যে বিষয়টা আমাদের জানা দরকার সেটা হলো যে জেনেটিক্স বা জিনতত্ত্ব। আসলে জিনতত্ত্ব জীববিজ্ঞানের যে শাখায় জিনের গঠন, কাজ ইত্যাদি নিয়ে আলোচনা হয় তাকেই জেনেটিক্স বলে। এখন এই জেনেটিক্স শব্দটি সর্বপ্রথম উইলিয়াম বেটসন 1905 সালে সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করেন। এরপরে আমাদের এই জেনেটিক্স অধ্যায়টা আলোচনা করতে গেলে যে ব্যক্তিটার নাম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটি হলো গ্রেগর জোহান মেন্ডেল জন্মগ্রহণ করেন 1822 সালে এবং মৃত্যুবরণ করেন 6 জানুয়ারি 1884 সালে। ঠিক আছে। এরপরে এই গ্রেগর জোহান মেন্ডেল দীর্ঘ 7 বছর মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করার পর তিনি দুইটা সিদ্ধান্তে উপনীত হয় এবং সেই সিদ্ধান্তগুলো বা সেই ধারণাগুলো একটা জার্নালে প্রকাশিত হয়। সেই জার্নালটার নাম হলো প্রসিডিং অফ ন্যাচারাল হিস্টোরি সোসাইটি ইন ব্রুন। এটা 1866 সালে এই পত্রিকায় বা এই জার্নালে প্রকাশিত হয়। এখন এই যে মটরশুঁটি গাছ, এই মটরশুঁটির গাছের বৈজ্ঞানিক নাম হলো পিসাম স্যাটিভাম। আমি নিচে আন্ডারলাইন কেন করছি আমরা জানি, বৈজ্ঞানিক নাম হাতে লেখার সময় গণ এবং প্রজাতির নিচে আলাদাভাবে আন্ডারলাইন করতে হয় এই কারণে। এখন মটরশুঁটি গাছ নিয়ে যখন তিনি এই ধারণাটা পোষণ করলো, এই মটরশুঁটি গাছটাকে তিনি বাছাই কেন করলেন এর কারণগুলো এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করব। আসলে যখন মেন্ডেল এই মটরশুঁটি গাছ নিয়ে ধারণা এবং গবেষণা করা শুরু করলো, তার এই গাছটা সম্পর্কে যে বিষয়গুলো তিনি লক্ষ্য করেন, যে বিষয়গুলোর কারণে এই মটরশুঁটি গাছটাকে সে চুজ করে, তার কারণগুলো এখন আমি উল্লেখ করব। নাম্বার 1 কারণ, মটরশুঁটি গাছ একবর্ষজীবী। আমরা জানি একবর্ষজীবী মানেই হলো বাগানে জমিতে খুব সহজে এবং টবে লাগানো যায়। 2 নাম্বার কারণ, মটরশুঁটি গাছের আয়ুষ্কাল খুবই কম বিধায় উনি এই গাছটি অর্থাৎ মটরশুঁটি গাছটা চুজ করেন। নাম্বার 3, ফুলগুলো আকারে বড় হয়। মটরশুঁটি গাছের ফুলগুলো বড় হয়, খুবই আকারে বড় হয় বিধায় তিনি এই মটরশুঁটি গাছটি চয়েস করেন। নাম্বার 4, মটরশুঁটি গাছে একাধিক সুস্পষ্ট তুলনামূলক বিপরীত বৈশিষ্ট্য বিদ্যমান, অর্থাৎ মটরশুঁটি গাছে একাধিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। নাম্বার 5, এ গাছের ফুল উভলিঙ্গ। এ গাছের ফুলগুলো হচ্ছে উভলিঙ্গ হওয়ায় খুব সহজে স্বপরাগায়ন ঘটানো সম্ভব। এ কারণে তিনি এই মটরশুঁটি গাছ পছন্দ করেন। এরপর নাম্বার 6, সংকরণের সময় অর্থাৎ ক্রস করার সময় বৎসধরগুলো খুবই ফার্টিল এবং উর্বর প্রকৃতির হয় বিধায় তিনি এই মটরশুঁটি গাছ চয়েস করেন। তাহলে টোটাল 6টা কারণে মটরশুঁটি গাছ মেন্ডেল চয়েস করেন। আর এর কারণগুলো একটু আগে আমি এই আলোচনা করলাম। এখন যে বিষয়গুলো আলোচনা করব, ওনার জীবাদ্দশায় অর্থাৎ উনি মারা যাওয়ার পূর্ব পর্যন্ত তার যে এই ধারণা, সেই ধারণা কিন্তু লোকের সামনে কখনো প্রকাশিত হয় নাই। তার মারা যাওয়ার
বেশ কিছুদিন পরে 3 জন বিজ্ঞানী তার এই ধারণাটি সম্পর্কে গবেষণা শুরু করে দেয়। ঠিক আছে, সেই ব্যক্তিগুলোর নাম আমি যদি বলি, সর্বপ্রথম হিউগো ডে ভ্রিস, উনি একজন নেদারল্যান্ডের উদ্ভিদ বিজ্ঞানী। এরপরে কার্ল করেন্স, ইনি একজন জার্মানের উদ্ভিদ বিজ্ঞানী, এবং এরিক স্মেক, অস্ট্রেলিয়ার একজন কৃষি বিজ্ঞানী। এই 3 জন ব্যক্তি দীর্ঘদিন এই মটরশুঁটি গাছ নিয়ে তার যে ধারণাকৃত যে ফলাফলটা, সেই ফলাফলটা নিয়ে গবেষণা করার পরে জেনেটিক্স সম্পর্কে একটা নতুন ধারণা উন্মোচন হয়। ফলে কিন্তু এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, যে যদিও এই 3 বিজ্ঞানী এই জিনিসটাকে প্রকাশিত করেন, গবেষণা করার পর এটাকে রিভিল করেন, কিন্তু সর্বপ্রথম সূচনা করেছিল গ্রেগর জোহান মেন্ডেল। এ কারণেই জিনতত্ত্বের জনক বলা হয় গ্রেগর জোহান মেন্ডেলকে। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে জিনতত্ত্বের জনক হলো গ্রেগর জোহান মেন্ডেল। এরপরে এই 3 জন বিজ্ঞানী সেটা গবেষণা দীর্ঘদিন করার পরে এই বিষয়টাকে রিভিল করে এবং এটা পরীক্ষিত হয়। হওয়ার পর থেকে এটা নিয়ে বিস্তারিত জীব বিজ্ঞানে আলোচনা শুরু হয়। এখন আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চেয়েছি, যে এই চ্যাপ্টারে কিছু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলোকে এখন আমি ব্যাখ্যা করব। অর্থাৎ এইদিকে তোমরা দেখতে পাচ্ছ এই যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই চ্যাপ্টারের জন্য। কেননা এই চ্যাপ্টারে এই বিষয়গুলো যদি তোমরা ভালো মতন বুঝে থাকো, তাহলে এই চ্যাপ্টারে যখন তোমরা সমাধান করতে যাবা, পড়বা, তাহলে কিন্তু খুব সহজে কিন্তু বুঝতে পারবা। তাই খুব মনোযোগ সহকারে এখন এই ব্যাখ্যাগুলো শুনবা। সর্বপ্রথম আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ফ্যাক্টর বা জিন। আসলে ফ্যাক্টর বা জিন ডিএনএ অণুর একটি খণ্ডাংশ, যা জীবের বংশগতির মৌলিক, ভৌত এবং কার্যিক একক, এবং বংশ থেকে বংশান্তরে এক বংশ থেকে আরেক বংশ ধরে সেই জীবের বৈশিষ্ট্যগুলো বহন করে। তাহলে ফ্যাক্টর বা জিন, এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। এরপরে 2 নাম্বার যে টপিক সেটা হলো লোকাস। লোকাস আসলে ক্রোমোজোমে জিনের একটা অবস্থান থাকে। ক্রোমোজোমের মধ্যে জিনের যে নির্দিষ্ট অবস্থান, সেই অবস্থানটাই হচ্ছে লোকাস। অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে জিন যেখানে অবস্থান করে সেই স্থানটাকে বলতেছে লোকাস। এরপরে এখন লোকাস সম্পর্কে যদি আমি আরেকটু সংক্ষেপে বলি, যে একটি নির্দিষ্ট জিনের অ্যালিলগুলো হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে অবস্থান করে। খুবই গুরুত্বপূর্ণ কথা, যে একটা নির্দিষ্ট জিনের বৈশিষ্ট্যগুলো হোমোলোগাস ক্রোমোজোমের, হোমোলোগাসের বাংলা অর্থ হলো সমসমস্ত ক্রোমোজোম, একই লোকাসে অবস্থান করে। খুবই গুরুত্বপূর্ণ কথা, মনে রাখবা। এরপরে 3 নাম্বার যে টপিক সেটা হলো অ্যালিল। অ্যালিল কি বা অ্যালিলোমর্ফ, জিন জোড়া। আমি এটাকে যদি কিওয়ার্ডে বলি, জিন জোড়া, যে হোমোলোগাস ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী জিনগুলোর একটি অপরটির অ্যালিল বলে, একটি অপরটির অ্যালিল বলে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে 4 নম্বরে যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হলো যে হোমোজাইগাস। অর্থাৎ আমি এখানে কিওয়ার্ড আকারে লিখছি যে অ্যালিল দুটি যদি সমসমস্ত হয়, মানে একই হয় বা সমপ্রকৃতির হয়। এখন আমি এটাকে যদি একটু আলোচনা করি, যে এইরকম ভাবে, সেটা হচ্ছে যে হোমোজাইগাস, হোমো মানে একই বা সমসমস্ত, জাইগাস মানে এক কথায় আমরা যদি বলতে যাই, কোন জীবে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী, কোন জীবে একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী সমপ্রকৃতির জিনগুলো যদি হয় বা অ্যালিলগুলো যদি হয়, বা অ্যালিল জোড়াটি যদি একই প্রকৃতির হয়, সমপ্রকৃতির হয়, তবে তাকে বলতেছে যে হোমোজাইগাস। এখন আমি যদি হোমোজাইগাসকে একটু ব্যাখ্যা করি, এদিকে খেয়াল করো, যদি বিবি, এটাকে আমি কালো বাদাম ধরলাম, ব্লাড কালো বাদাম। দেখো এখানে খেয়াল করো, দুটাই কিন্তু ক্যাপিটাল লেটার, অর্থাৎ একটা বড় আর একটাও বড়, অর্থাৎ একটা লম্বা আর একটা লম্বা। এ কারণে যখন আমরা হোমোজাইগাস বলবো, যে অ্যালিল দুটি একই রকম, এই অ্যালিল এবং এই অ্যালিল, এই দুটা একই রকম, অর্থাৎ যদি অ্যালিল দুটি একই রকম হয় বা সমপ্রকৃতির হয়, সেটা হবে কি হোমোজাইগাস। এরপরে হেটারোজাইগাস, আমি এখানে সংক্ষেপে লিখছি অ্যালিল দুটি ভিন্ন বা সমপ্রকৃতির নয়, অর্থাৎ
এটাকে যদি আমি বলি কোন জীবে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল দুটি যদি অসম প্রকৃতির হয় তবে তাকে হেটেরোজাইগাস বলে। হেটেরো মানে হলো যে অসম, হেটেরো মানে হলো অসম, একই নয়, ভিন্ন। ঠিক আছে, তাহলে আমি যদি এটাকে ব্যাখ্যা দিয়ে একটু বলি, যদি টি, ক্যাপিটাল টি এবং স্মল টি, এটাকে ধরলাম যে কালো বাদাম, কালো বাদাম না ধরে আমরা যদি বাদামি ধরি, বাদামি বাদামি বাদাম। ঠিক আছে, অর্থাৎ এখানে দুইটা অ্যালিল আছে, একটা হচ্ছে ক্যাপিটাল টি, একটা হচ্ছে স্মল টি, অর্থাৎ অ্যালিল দুটি কিন্তু আলাদা। অ্যালিল দুটি কি আলাদা বা ভিন্ন বা সমপ্রকৃতির নয়, বিধায় তারা কিন্তু হেটেরোজাইগাস। খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবা। এরপরে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আমি সংক্ষেপে লিখছি যে F1 জনুতে হোমোজাইগাস এর যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়, প্রকট বৈশিষ্ট্য, একজোড়া বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ হোমোজাইগাস জীবে সংক্রায়ন ঘটলে, অবশ্যই এখানে সংক্রায়ন ঘটতে হবে, যদি সংক্রায়ন ঘটে তবে F1 জনুতে সৃষ্ট হেটেরোজাইগাস জীবের যে বৈশিষ্ট্য প্রকাশ পায়, অবশ্যই বৈশিষ্ট্যগুলো কি হতে হবে, প্রকাশ পেতে হবে। যদি প্রকাশ পায় তবে সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। অবশ্যই আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আসলে যদি আমি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটাকে যদি একটু সংক্ষেপে বলি যে এক কথায় বলতে গেলে কিন্তু প্রকট বৈশিষ্ট্যের বিপরীত হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি। কিন্তু এটাকে যদি একটু আমি ব্যাখ্যা দিয়ে বলি তাহলে যে বিষয়টা দাঁড়ায় সেটা হলো হেটেরোজাইগাস জীবে অর্থাৎ অসম প্রকৃতির জীবে যখন দুটি জীবের বিপরীত বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় না, যখন প্রকাশ পাবে না, তখন যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে না এই টোটাল বিষয়টাকে বলতেছে, তখন একটা মাত্র বৈশিষ্ট্য প্রকাশ পায়, আরেকটা প্রকাশ পায় না। এই প্রকাশ না পাওয়াটাই হচ্ছে আমাদের এই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আশা করি বুঝতে পেরেছো। এরপরে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ফিনোটাইপ। ফিনোটাইপকে আমি সংক্ষেপে কিওয়ার্ড আকারে লিখছি, আকার, আকৃতি এবং বর্ণ প্রকাশ পায় বা বুঝায়। এখন এটাকে যদি একটু আমি ব্যাখ্যা করি, আসলে ফিনোটাইপ বিষয়টাকে যদি একটু ব্যাখ্যা করি, ফিনোটাইপ দ্বারা আমি যদি একটু এক্সপ্লেন করি যে জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক লক্ষণ অর্থাৎ আকার, আকৃতি, বর্ণ যদি প্রকাশ পায় ইত্যাদি যদি প্রকাশ পায় তবে সেটাই হচ্ছে ফিনোটাইপ। এখন এক কথায় আমি যদি বলতে চাই যে আমাদের ফ্যাক্টর যদি আমরা দুইটা নেই, একটা হচ্ছে ক্যাপিটাল টি, একটা হচ্ছে স্মল টি, তাহলে এই ফিনোটাইপ দ্বারা আমাদের যে বিষয়টা বোঝায় সেটা হচ্ছে আকার, আকৃতি এবং বৈশিষ্ট্য এবং বর্ণ, তাদের মধ্যে কালার হতে পারে সাদা, হতে পারে কালো, যে কোনো কালার কিন্তু ভেরিফিকেশন সেটা বোঝায় এই ফিনোটাইপ দিয়ে। এরপরে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে জিনোটাইপ। আমি সংক্ষেপে বলতেছি যে জিন যুগলের গঠন। আসলে জিনোটাইপটাকে যদি একটু আমি এক্সপ্লেন করি তাহলে এরকম আসে যে কোন জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলের গঠনকে জিনোটাইপ বলে। আমি আবার বলতেছি, কোন জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলের গঠনকে জিনোটাইপ বলে। এখন আমি যদি এটাকে একটু চিত্র ঠিক না, আমি যদি এটাকে একটু একটা গাছের সাথে তুলনা করি, মনে করো যে একটা লম্বা গাছের জিনোটাইপ হবে ডাবল টি, মানে দুটাই ক্যাপিটাল টি, এটা হচ্ছে লম্বা গাছের জিনোটাইপ। এবং যদি দুইটা ছোট টি হয় তবে সেটা ছোট গাছের মানে খাটো গাছের লম্বা বা খাটো গাছের জিনোটাইপ বুঝায়। আশা করি বুঝতে পেরেছো। এরপরে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে মনোহাইব্রিড অথবা এক সংকর। আমি এখানে যে বিষয়টা বলবো কিওয়ার্ডটা সেটা হলো একজোড়া বিপরীত, মনে রাখতে হবে একজোড়া বিপরীত জিন, একজোড়া বিপরীত। ঠিক আছে, এখন আমি এটাকে একটু এক্সপ্লেন করি যে যদি জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর দুইটি রেখে যে সংক্রায়ন ঘটানো হয়
তাকেই বলতেছে মনোহাইব্রিড। অর্থাৎ আমি এটাকে আরেকটু সহজ ভাষায় বলি যে জীবের একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে সংক্রায়ন বা ক্রস ঘটানো হয় তাকে মনোহাইব্রিড ক্রস বলে। এখন এই মনোহাইব্রিড ক্রসের প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের একটা অনুপাত আছে। প্রকট এবং প্রচ্ছন্ন এই দুটার একটু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা এখন আমি একটা আলোচনা করি, বা অনুপাত আছে প্রকট এবং প্রচ্ছন্নের মধ্যে। যে অনুপাতটা সেটা হলো 3:1। প্রকট এবং প্রচ্ছন্ন এই দুটার অনুপাত হলো 3:1। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের জন্য। এরপরে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হলো যে ডাইহাইব্রিড বা দ্বিসংকর, অর্থাৎ দুই জোড়া বিপরীত। মনে রাখবা কিওয়ার্ডটা ডাই মানে দুই, ঠিক আছে? এই জিনিসটা এখন আমি এটাকে যদি একটু এক্সপ্লেন করি যে জীবের দুই জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে সংক্রায়ন বা ক্রস ঘটানো হয় তাকেই বলতেছে দ্বিসংকর বা ডাইহাইব্রিড, ঠিক আছে? এখন এটার একটা অনুপাত আছে যে F1 জনু এবং F2 জনু। অর্থাৎ আমি এটাকে যদি বলি ডাইহাইব্রিড যখন হবে তখন F2 জনিতে জিনের স্বাধীন সঞ্চালনের ফলে একটা অনুপাত সৃষ্টি হয়। সেই অনুপাতটা 4 ধরনের হয়। সেই অনুপাতটা হলো যে 9:3:1। এই অনুপাতটা মনে রাখতে হবে, ঠিক আছে? এরপরে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে টেস্ট ক্রসকে আমি যদি একটা আলোচনা করতে চাই এইরকম বিষয়টাকে যে F1 ও F1 বা F2 জনুর বংশধরগুলো হোমোজাইগাস না হেটারোজাইগাস তা সেগুলোকে যে মাতৃবংশের বিচ্ছিন্ন বা লক্ষণগুলো জীবের সাথে সংক্রায়ন বা ক্রস হয় সেটাই হচ্ছে কি টেস্ট ক্রস। আসলে টেস্ট ক্রসের ক্ষেত্রে যে বিষয়টা মনে রাখতে হবে যে ফিনোটাইপ এবং জিনোটাইপ এই দুটোর অনুপাত হলো 1:1। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য মনে রাখবা। এরপরে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ব্যাক ক্রস বিষয়টাকে যদি আমি বলি যে F1 জনুর একটি হেটেরোজাইগাস জীবের সাথে পিতৃ বা মাতৃবংশীয় এক সদস্যের সঙ্গে সংক্রায়ন। আবার বলি F1 জনুর একটি হেটেরোজাইগাস জীবের সাথে পিতৃ বা মাতৃয় বংশীয় এক সদস্যের সঙ্গে যে সংক্রায়নটা হয় সেটা হচ্ছে ব্যাক ক্রস। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমার এই টিউটোরিয়ালটি এই পর্বে আমি এই বেসিক বিষয়গুলো আলোচনা করলাম। নেক্সট পর্বে এর ভিতরে যে মেন্ডেলের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র রয়েছে সেগুলো সম্পর্কে আমি টিউটোরিয়াল তৈরি করব। আর একই সাথে যদি আমার এই টিউটোরিয়ালটি তোমাদের সামান্যটুকু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং মতামত শেয়ার করবা। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবা। সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ।